আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফেরিঘাটে আছে ঘরমুখো মানুষের ভিড়, সড়কে যানবাহনের চাপ, সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মহামারী শঙ্কা ছাপিয়ে চলছে ঈদ কেনাকাটা, অনেকটাই অনুপস্থিত প্রশাসনের নজরদারি। কোভিড-19 সংক্রমণে আরও ৩৮ মৃত্যু, চীনের উপহারের টিকা আসছে ১২ই মে। প্রকাশ হলো খালেদার আসল জন্মদিন, বললেন ওবায়দুল কাদের, নীরব বিএনপি নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। দেশের বড় দুই ফেরিঘাটে আজও ঘরমুখো মানুষের চাপ। শিমুলিয়া ঘাটে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ঘরমুখো মানুষের ভিড়, কেউ মানছে না স্বাস্থ্যবিধি। যাত্রীর ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঘাট কর্মীরা। তবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর ও সাইনবোর্ড এলাকায় যানবাহনের চাপ নেই। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দিনের বেলা শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় ভিড় বাড়ে ঘরমুখো মানুষের। জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের সময় ফেরিতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। যাত্রীদের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও ঘাট কর্তৃপক্ষকে। পরিস্থিতি বিবেচনায় ফেরির সংখ্যা বাড়িয়েছে বিআইডব্লিউটিসি। মহাসড়কে যানবাহন আটকে দেয়া হলেও ঘরমুখো মানুষকে পায়ে হেঁটে পাটুরিয়া ফেরিঘাটে যেতে দেখা গেছে। তবে নদী পার হতে অপেক্ষা করতে হয় অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপারের ফেরির জন্য। এ কারণে নদী পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। বিআইডব্লিউটিসি জানায়, ঘাটে ফেরি আসলেই ঠেলাঠেলি করে উঠে যান যাত্রীরা। ঢাকা রেচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কাজ করছে বিজিবি ও পুলিশ। তারা আটকে দেয় অনেক ঘাটমুখী যানবাহন। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের ভিড়। গাদাগাদি করে সংক্রমণ ঝুঁকি নিয়ে গ্রামে ফিরছে মানুষ। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। দূরপাল্লার পরিবহন না থাকায় বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছে তারা। আমি বাড়িতে যাচ্ছিলাম, তা গাড়ি ঘোড়া তো নাই, তা এখন যে অবস্থা। অনেক দূর থেকে নরসিংদী থেকে আসতেছে ভাঙ্গা ভাঙ্গা। টাঙ্গাইলে সকালের দিকে মহাসড়কে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। গত কয়েকদিন নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও সোমবার খুব একটা দেখা যায়নি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় স্বাভাবিক গাড়ি চলাচল থাকলেও কোনো চাপ নেই। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শিমুলিয়া ঘাট থেকে রাতের পরিস্থিতি জানাচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু। দর্শক, আমি এখন অবস্থান করছি শিমুলিয়া ৩ নম্বর রোরো ফেরিঘাটে। আমার ঠিক পিছনে ফেরি ফরিদপুর অবস্থান করেছে প্রায় ১ ঘন্টা হয়। ফেরি ফরিদপুর এখানে ঘাট দেওয়ার সাথে সাথেই কয়েক হাজার যাত্রী মুহূর্তের মধ্যে ফেরিতে অবস্থান করছে। তাদের একটাই দাবি, তারা ঈদ আনন্দকে ভাগাভাগি করার জন্য তাদের নারীর টানে ছুটে যাচ্ছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার এই শিমুলিয়া ঘাটে আজ টানা ৩য় দিনের মতো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাত যতই বাড়ছে, যাত্রীদের সংখ্যা ততই বাড়ছে। কখন পৌঁছবে তাদের গন্তব্যে? বিআইডব্লিউটিসি জানিয়েছে এখন পর্যন্ত তারা 9টি ফেরি ছেড়েছে এই ঘাট থেকে। জেলা প্রশাসন জানিয়েছে যে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য তারা 3 স্তরের নিরাপত্তা দিয়েছে। সেই নিরাপত্তাকে বেষ্টনী ভেদ করে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, দিনের বেলায় তারা শুধু শিমুলিয়া ঘাটকে কেন্দ্র করে নয়, শিমুলিয়া ঘাটের আশেপাশে যে বিভিন্ন ট্রলার ঘাটগুলো আছে সেগুলো ব্যবহার করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্মা পাড়ি দিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে। জেলা প্রশাসন জানিয়েছে যে এ পর্যন্ত 8টি ট্রলার জব্দ করেছে তারা, এবং এই বিভিন্ন ঘাটগুলোকে তারা আটকে দেওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য।
করোনা সংক্রমণের এই সময়ে দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। রাজধানীর বেশিরভাগ মার্কেট, শপিং মলে দেদারসে চলছে কেনাকাটা। মাস্ক পরার বিষয়ে উদাসীন মানুষ, নেই সামাজিক দূরত্বের বালাই, সব মিলিয়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রশাসনের মনিটরিং তৎপরতাও অনেকটা অনুপস্থিত। দীপু শিকদারের রিপোর্ট। শেষ মুহূর্তের বেচাকেনা চলছে রাজধানীর মার্কেটগুলোতে, তবে অন্য দিনের তুলনায় ক্রেতা উপস্থিতি অনেক কম। ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না সামাজিক দূরত্ব, আর যারা মাস্ক পরছেন না বরাবরের মতো তাদেরও অজুহাতের শেষ নেই। সেই যে মাত্র খুলে ফেলছে, হরানো হয়ে গেছে তো বাচ্চা মানুষ, তার জন্য। ভাই আমার ভাই একটু সমস্যা। আপনাদের মাস্ক এই যে সরি, আমার মাছ কিনা টাকা নাই তো, টাকা নেই। এই যে ট্যাটু লাগাইছেন, ট্যাটু কিনা তখন ছিল টাকা, এখন নাই। এই যে আমার মাস্ক সমস্যা হতে আছে, সেই জন্য আর কি মাস্কটা ব্যবহার করিনি। এই মাত্র ভাই ভাইয়া আপদ দিতে গেলাম তো, এই জন্য আর কি খুলে রাখছিলাম। বরাবর তাগিদ দেওয়ার পরও সংক্রমণ এড়াতে কেন উদাসীনতা, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। স্বাস্থ্যবিধি একদম মেনটেন হইতেছে না, দেখেন না কিরকম। যারা ঢুকে আমরা সবাইকে বলি মাস্ক ছাড়া আমরা দোকানে ঢুকতে দেবো না। আসার সময় তো মেনটেন করছে, বাট ভিতরে এসে তো মেনটেন হচ্ছে না। তবে কিছু মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে চলছে বেচাকেনা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 সংক্রমণে মারা গেলেন আরও 38 জন। এর মধ্যে 36 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন 11,972। এদিকে একদিনে করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে 1,514 জন। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 8.99%। সুস্থতার হার বেড়ে এখন 91.90%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ হার ও মৃত্যু কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 429তম দিনে দেশে একদিনে 38 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 11,972। 454টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 16,848। এর মধ্যে শনাক্ত 1,514। শনাক্তের হার বেড়ে 7,75,027। নতুন 2,115 জন সহ সুস্থ হয়েছে 7,12,277 জন। পরীক্ষার বিপরীতে কমছে দৈনিক সংক্রমণ হার। এই হার এখন 8.99%। সুস্থতার হার 91%-এর বেশি। মৃত্যু হার 1.54%। 24 ঘন্টায় 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মারা গেছেন 25 জন। 51 থেকে 60 বছরের মধ্যে 7 এবং 41 থেকে 50 বছরের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন 15 জন ও চট্টগ্রাম বিভাগে 11। দেশে করোনায় পুরুষ মারা গেছে 8,678 জন ও নারী 3,294। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 56,47,742। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। উপহার হিসেবে চীনের সিনোফার্মে তৈরি 5 লাখ ডোজ টিকা 12 মে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জুমিং। কূটনৈতিক প্রতিবেদনের সংগঠন ডি-ক্যাবের সাথে অনলাইন ব্রিফিংয়ে কথা জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশে আছে। G2G কিংবা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত। তবে শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেয়ায় দীর্ঘ সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তি দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের দিন 15 আগস্ট জন্মদিন পালন করে সমালোচিত তিনি। বিভ্রান্তি সমালোচনার মধ্যে কোভিড টেস্টের রিপোর্ট মোতাবেক যোগ হয়েছে আরেকটি জন্মদিন 8 মে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবশেষে খালেদা জিয়ার আসল জন্মদিনের তথ্য প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য দিতে চাননি বিএনপি শীর্ষ নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। 15 আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া ঘটা করে জন্মদিন পালন করে আসছিলেন। এ নিয়ে আছে সমালোচনা। বেগম খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন অনুযায়ী জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 1946। 1991 সালে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবার পর তৎকালীন সরকারি পত্রিকা দৈনিক বাংলাতে তার জীবনী প্রকাশিত হয়েছিল। সেখানে লেখা ছিল জন্ম তারিখ 19 আগস্ট 1945। কাবিননামায় 1 বছর বাড়িয়ে লেখা আছে 4 আগস্ট 1944। এদিকে মেশিন রিডেবল পাসপোর্টে আবার 2 বছর কমিয়ে জন্মদিন উল্লেখ করা হয়েছে
5 আগস্ট 1946। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে গেলে করোনা পরীক্ষা করা হয়। এখানেও পাওয়া গেল নতুন এক জন্ম তারিখ। এ নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মন্তব্য করেছেন, অবশেষে খালেদা জিয়ার প্রকৃত জন্ম তারিখ বের হয়েছে। বিভিন্ন সময় জন্মদিবস পালনকারী বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য অবশেষে তিনি নিজেই উন্মোচন করলেন এবং অবশেষে থলের বিড়াল মিউ করে বেরিয়ে পড়ল। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সাথে কথা হয়, তবে তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। আমার কোনো বক্তব্য নাই, এটা আমার মনে পার্টি যদি বক্তব্য থাকে আমাদের মহাসচিব, এটা তো খুব একটা ভাইটাল পয়েন্ট, উনি বলবেন। সব কথা আমি বলতে পারবো না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী উত্তরায় মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই বিএনপি সরকারের আমলেই কিন্তু আমাদের 26,000 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছিল। আমরা তারপরে এটা আমরা রাখি নাই। আমরা মনে করেছি যে একটা মানুষ অসুস্থ হয়েছে, তার সুস্থতাই আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি মনে হয়, আমরা সেটার জন্য তার জন্য দোয়া করি। বিদেশে পাঠানোটা তার উন্নত চিকিৎসার জন্য নয়, রাজনীতিতে থাকার জন্যই উন্নত এই বিদেশে পাঠানোর জন্য তারা দাবি করেছিল। গতকালকে মির্জা ফখরুল সাহেবের কথা এটা প্রমাণিত হলো। বছর পেরিয়েছে মহামারী। করোনার কঠিন সময়টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে নীতি কথা বলা সুশীল দাবিদাররা একেবারেই নীরব। গরিবের পাশে নেই ডক্টর ইউনূস, ডক্টর কামাল, মাহমুদুর রহমান মান্না সহ অনেকে। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। হেফাজতের তাণ্ডবের পক্ষে মাহমুদুর রহমান মান্না, ডক্টর আসিফ নজরুল, সাইফুল হক, জুনায়েদ সাকি ও নুরুল হক নুরুরা সরাসরি অবস্থান নিয়েছিলেন। সহিংসতার দায়ে গ্রেপ্তার হেফাজতিদের মুক্তিও দাবি করে তারা। গত বছর করোনা সংক্রমণ শুরু হলেও সরকার বিরোধিতার নামে মাঠে আছেন মাহমুদুর রহমান মান্নারা, তবে মানুষের পাশে নেই। করোনাকালে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা সহ নানা ধরনের সহায়তা করছে সরকার। মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সহ আরও কিছু রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ সরাসরি উপকৃত হলেও হেফাজতের পক্ষাবলম্বনকারীরা ত্রাণ কর্মসূচির ধারার কাছেই কখনো ছিল না। করোনার সঙ্গে যখন লড়াই চলছে তখন মান্না, আসিফ, সাকি, নুরুরা কেবল সরকারের বিরোধিতায় গলা ফাটিয়েছে। করোনাকালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কোনো তৎপরতা চোখে পড়েনি। ডক্টর কামাল হোসেনের গণফোরামকেও দেখা যায়নি মানুষের পাশে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো আবাদ, সরকারিভাবে এখনই ধান সংগ্রহের তাগিদ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সরকারি পরিকল্পনার সাথে বেসরকারি খাতের সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে চান এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি জসিমউদ্দিন। তবে করোনার প্রভাব মোকাবেলা করে ব্যবসা বাণিজ্যে গতি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। জোর দিতে চান গবেষণা ও জ্ঞানভিত্তিক কর্মসূচির উপরও। আর করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা, বিশেষ করে প্রান্তিক ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর কথা বললেন সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বৈশ্বিক করোনা মহামারীর এই কঠিন সময়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গতি ফেরানোর বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। তবে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় চান নবনির্বাচিত সভাপতি। এজন্য বিদ্যমান নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি তার। অংশীদার, কারণ সরকার উন্নয়নের যে প্ল্যান প্রোগ্রাম এবং পরিকল্পনা যেগুলি থাকেন, এগুলি আলটিমেটলি কিন্তু প্রাইভেট সেক্টরকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হয়। কী ধরনের পলিসিগুলি হওয়া উচিত সেগুলির সাথে আমার মনে হয় যে স্টেক হোল্ডার যারা সরকারের পলিসি লেভেলে স্টেক হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অ্যাপিসের কাজ করা মেইন কাজটা হচ্ছে, তো সেটাই। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণে প্রয়োজন পর্যাপ্ত গবেষণা ও জ্ঞানভিত্তিক কর্মসূচি। তাই এদিকে বাড়তি মনোযোগ দেওয়া হবে বলে জানালেন নবনির্বাচিত সভাপতি। কাজ করা দরকার, রিসার্চ বেস, একটা নলেজ বেস একটা প্রতিষ্ঠান হওয়া দরকার। যে জায়গায় আমরা পিছিয়ে আছি, আমি মনে করি আমার টেনিউরে আমি এই জায়গায় কাজ করি। এদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দেয়া আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তদারকি বাড়ানোর পরামর্শ সাবেক ও বর্তমান কমিটির নেতাদের। ব্যবসা সহজীকরণেও কাজ করার কথা বললেন তারা। ইমপ্যাক্ট কিন্তু সবথেকে বেশি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এদেরকে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যে এদেরকে প্রণোদনার মধ্যে অন্তর্ভুক্ত করা। ব্যাংকে আরেকটু সহজীকরণ করতে হবে, এই যে বেসিক্যালি প্রত্যেকটা সেক্টরের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। স্বাভাবিক অবস্থাটা ফেরত আসা পর্যন্ত ইন্টারিম যে জায়গাটা আছে সেখানে এফবিসিসিআই নেতৃত্ব সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে এই অবস্টাকল গুলো, যেখানে প্রণোদনা প্রয়োজন, যেখানে স্টিমুলাস প্যাকেজের একটি অংশ দিলে একটা সেক্টর ঘুরে দাঁড়াতে পারবে, সেগুলোর দিকে লক্ষ্য রাখা। প্রার্থীদের মধ্যে সমঝোতা হওয়ায় চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের মোট ৪৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। ফলে এফবিসিসিআইয়ের নতুন পর্ষদ গঠনে এবারও নির্বাচনের প্রয়োজন হয়নি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বোরো মৌসুমে ধান চাষ যেমন বেড়েছে, তেমনি উৎপাদনও লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, এখনই সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু না করলে কৃষকরা ন্যায্য দাম পাবে না। মফিউর রহমানের রিপোর্ট। এবার বোরো মৌসুমে ৪৮ লাখ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়। বাজারে চালের দাম বেশি থাকায় বোরো চাষে ঝোঁকে কৃষক। এ মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় আরও ৮৩,০০০ হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়। উৎপাদন লক্ষ্য ধরা হয় ২,৫,০০,০০০ টন। তবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১০ লাখ টন বেশি উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। এরই মধ্যে সরকারিভাবে ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৭ টাকা করে। তবে উৎপাদন বেশি হওয়ায় এরই মধ্যে ধানের দাম কমতে শুরু করেছে। এই অবস্থায় সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই কৃষি অর্থনীতিবিদ। এখন যে ধানের দামটা নিম্নমুখী, এ পর্যায়ে সরকার যদি বেশি পরিমাণে ২৭ টাকা কেজিতে ধান ক্রয় করে, তাহলে ধানের বাজারটা ঊর্ধ্বমুখী হবে। প্রচেষ্টা নেওয়া উচিত যাতে করে সরাসরিভাবে কৃষকদের কাছে থেকে বেশি করে ধান সংগ্রহ করা যায়। সরকারি সংগ্রহ বেশি হলে বাজারে অসাধু চক্র ভাঙা সহজ হয় বলেও মনে করেন তিনি। সরকারের মজুদ যখন বেড়ে যায়, তখন বাজারে ইন্টারভিন করা, বাজারে হস্তক্ষেপ করা সম্ভব হয়। বাজারে যখন চালের দাম বেড়ে যায়, তখন খোলা বাজারে চাল বিক্রি করে সরকার সেই ঊর্ধ্বমূল্যটাকে স্থিমিত করার চেষ্টা করে। ধান চালে মৌসুমে বিদেশ থেকে আমদানি বন্ধ রাখারও পরামর্শ দেন এই কৃষি অর্থনীতিবিদ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ২৪ মার্চ হেফাজতের তাণ্ডবে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এখন ধ্বংসস্তূপ। প্যানেল বোর্ড, মনিটরিং সিস্টেম, সিগন্যালিং ব্যবস্থা সহ স্টেশনটির কোনো কিছুই অক্ষত নেই। সিগন্যাল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় স্টেশনের সব ধরনের ট্রেনের যাত্রা বিরতি বাতিল রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। প্যানেল বোর্ড, সিগন্যালিং সিস্টেম, টিকিট কাউন্টার ও যাত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের বসার স্থানে ভাঙচুর করে লাগিয়ে দেওয়া হয় আগুন।
সিগন্যাল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য এই স্টেশনে ৪৪টি ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্টেশনটি দ্রুত চালুর দাবি যাত্রীদের। অনেক দূর দূরান্ত থেকে এখান থেকে আখাউড়া যাইতে হয়, আখাউড়া থেকে ট্রেনে যাইতে হয়, অনেক কষ্ট করতেছে যাত্রীরা। কিছু হইলে ব্রাহ্মণবাড়ি স্টেশনে এসে রেল স্টেশনের জ্বালানো পুরানো কোনো গাড়ি ট্রেন ধরে না, আমরা কিভাবে যাতায়াত করব। অনেক অসুস্থ রোগীও ঢাকা যেতে পারতেছে না। আমরা তো দোকান ফাটলে আছি খুব কষ্টতে, আমরা দোকান ফাটো বাইরে ভেঙে গেলাইছে। এই রেল স্টেশন যারা জ্বালাও পোড়াও করছে, আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। এদিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার জানান ২৬ মার্চ তাণ্ডবে প্রায় ১০ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবিও জানান। যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রায় ১০ কোটি টাকার উপরে ক্ষতি সম্পূর্ণ হয়েছে। যারা এই কর্মকাণ্ড করেছে তাদের চিহ্নিত করে সুনির্দিষ্ট বিচারের দরকার। এর আগে ২০১৬ সালের ১২ জানুয়ারি এই স্টেশনে তাণ্ডব চালায় হেফাজত। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। যশোর সদর হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত ১০ জনের মধ্যে গ্রেপ্তার ৭ জনকে জামিন দিয়েছে আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসানের আদালতে হাজির করা হলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়। গত ২৩ থেকে ২৪ এপ্রিল তারা করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যান। ২৫ এপ্রিল এই ঘটনা ছড়িয়ে পড়ে। ২৬ এপ্রিল তাদের সাথে যোগাযোগ করে হাসপাতালে ফিরিয়ে আনে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ৮ই মে কোতোয়ালি থানা পুলিশ সংক্রামক রোগ প্রতিরোধ আইনের প্রতিবেদন দাখিল করলে আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। করোনা পরিস্থিতিতেই দরজায় কড়া নাড়ছে ঈদ। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার কথা থাকলেও বেশিরভাগই তা মানছেন না। প্রশাসন বলছে না মানলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার আরেকটি রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে ক্রেতা বিক্রেতাদের অধিকাংশই মাস্ক ব্যবহার করছেন না। অধিকাংশ মার্কেটে নেই স্যানিটাইজারের ব্যবস্থা। এদিকে লকডাউনের ক্ষতি পুষিয়ে নিতে মার্কেট খোলা রাখার সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আর প্রশাসন বলছে যেসব বিপণী বিতানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বাচ্চার জন্য যে বাজেট নিয়ে আসছিলাম ওই বাজেট থেকে অনেক দাম, তারপরও সবকিছু কেনা আমার পক্ষে সম্ভব হইতেছে না। আমাদের সময়টা যদি 12টা পর্যন্ত হইতো তাহলে একটু ভালো হতো। আমরা আসলে 100% মাস্কটার উপর জোর দিতেছি, এছাড়া তো আর পাবলিকের কিছু বলতে পারি না। সরকারি নির্দেশনা অনুযায়ী যে সকল মার্কেটে এরকম স্বাস্থ্যবিধি মানা না হবে সেগুলো বন্ধ করার জন্য আইনগতভাবে যে নির্দেশনা রয়েছে আমরা সেটা প্রতিপালন করব। খুলনায় ক্রেতা সমাগমে মুখরিত মার্কেট, শপিং মল, দোকানপাট। ক্রেতা বিক্রেতারা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই চলছে কেনাকাটা। ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় এবারে সবকিছুর দাম একটু বেশি। আর বেচাকেনা নিয়ে খুশি ব্যবসায়ীরা। ক্রেতা এবং দোকানদার উভয়ই কিন্তু প্রচন্ড আকারে স্বাস্থ্যবিধি মেনেই কেনা বেচা করতেছে। তো পরিসরে যে বেচা কেনা হচ্ছে আমরা খুশি। একই মার্কেটে এর আগের সপ্তাহে আমি যখন আসছি তখন একরকম ট্যাগ লাগানো ছিল যে এত টাকা দাম, কিন্তু ওইটারই এখন দেখি প্রাইস আবার বেশি। আমরা অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছি যে প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতা সকলে মাস্ক পরিধানে আছে কিনা। ফেনীতে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর কয়েকদিন ক্রেতাশূন্য থাকলেও এখন বদলে গেছে পরিস্থিতি। ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। তবে অধিকাংশ জায়গায় স্বাস্থ্যবিধির বালাই নেই। আর ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে গ্রাহকদের বাধ্য করা হচ্ছে। মাস্ক পরছিলাম, ওনার সাথে কথা বলতেছি, কথা আসতেছে না, খুলে রাখছিলাম। অনেক মানুষ এখানে স্বাস্থ্যবিধি তো কোনো তোয়াক্কা করতেছে না কেউ। জনস্বাস্থ্য রক্ষায় ক্রেতা বিক্রেতারা আরও সচেতন হবেন এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। করোনায় কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ করেছে আওয়ামী লীগ। উপহার হিসেবে দেওয়া হয় খাদ্য সামগ্রী ও বস্ত্র। এ সময় নেতারা বলেন আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, সবসময় মানুষের পাশে থাকবে। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কর্মসূচি। এই আয়োজনে নিম্নবিত্ত ও অসহায় মানুষের মধ্যে খাবার এবং বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়। যাত্রাবাড়ির বেশ কয়েকটি স্থানে কয়েক হাজার মানুষের মধ্যে উপহার বিতরণ করা হয়। এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান নেতারা।
এছাড়া উত্তরা যুবলীগের আয়োজনে প্রায় 200 মানুষের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার। এমন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ মাটি ও মানুষের দল হিসাবে জনগণের সেবা করে যাবে বলে জানান আয়োজকরা। করোনার এই দুঃসময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এমন আহ্বান সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর হামলা, কমপক্ষে 6 জন নিহত। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের দাবি করা হয় 1979 সালের 10 মে। সুইডেনের স্টকহোমের সর্ব ইউরোপীয় বাকশালীর সম্মেলনে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার পক্ষে বিশ্ব মানবতার কাছে বিচারের আবেদন করেন ছোট বোন শেখ রেহানা। 1975-এর 15 আগস্ট জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পুরো জাতি ছিল স্তম্ভিত, দিক নির্দেশনাহীন। কেবল দেশই নয়, দেশের বাইরেও কেউ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার সাহস করেনি। তবে থেমেছিলেন না জাতির পিতার 2 কন্যা। 1979 সালে আজকের দিনে প্রথম বিশ্ব সম্প্রদায়ের কাছে তারা বঙ্গবন্ধু হত্যার বিচারের আবেদন করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, 21 টেলিভিশনের পরিচালক KM শহীদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে ধানমন্ডি 32 নম্বরে সংগঠনের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত মহাসচিব KM শহীদুল্লাহ। এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে তিনি নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে কাজ করার কথা জানান। বঙ্গবন্ধুর বাংলাদেশের যোগ্য নেতৃত্ব তৈরিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান KM শহীদুল্লাহ। 33 বছর ধরে সাফল্য ও নিষ্ঠার সাথে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে থাকার পর মহাসচিব নির্বাচিত হয়েছেন তিনি। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে সবুজহীনতায় মৃত্যুর উপাখ্যান শীর্ষক পারফর্মিং আর্টে অংশ নিয়েছেন নির্মাতা, অভিনয় শিল্পীরা। উদ্যানে গাছ কাটার প্রতিবাদে এই প্রতীকী প্রতিবাদের ডাক দেন নির্মাতারা। স্বাধীনতার স্মৃতিভূমিতে গাছের সাথে ফাঁসিতে ঝুলে প্রতিবাদ করেন অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও কলাকুশলীরা। বৃক্ষ সবসময় প্রকৃতির জন্য অপার স্নেহ উল্লেখ করে আয়োজকরা বলেন, এই আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত হবে। নির্মাতা শাহাদাত রাসেল, অভিনেত্রী কাজী নওশাব আহমেদ সহ অনেকে এতে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ইফতার ও আলোচনার সভায় বক্তারা আরও বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সরকারি নির্দেশনা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের। লৌহগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। পরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ করা হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি 12 দিন বন্ধ থাকবে। এছাড়া কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর বন্ধ থাকবে 6 দিন। পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, পঞ্চগড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। 22 মে থেকে কার্যক্রম যথারীতি চালু হবে। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে 15 মে পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দর কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে।
প্রায় 250 মানুষের মাঝে ইফতার বিতরণ করল 10 টাকায় ক্ষুধা মিটায় নামের একটি সামাজিক সংগঠন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেএসসি এলাকায় পথশিশু ও শ্রমিকদের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়। রমজানের প্রথম দিন থেকে রাজধানী সহ সারা দেশে গরিব ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে সংগঠনটি। কর্মীরা প্রতিদিন 10 টাকা করে জমিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। এই আয়োজনে সংগঠনটির পাশে ছিল ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্ট কনফেডারেশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেরিঘাটে আছেই ঘরমুখো মানুষের ভিড়, সড়কে যানবাহনের চাপ, সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মহামারীর শঙ্কা ছাপিয়ে চলছে ঈদ কেনাকাটা, অনেকটাই অনুপস্থিত প্রশাসনের নজরদারি। কোভিড-19 সংক্রমণে আর 38 জনের মৃত্যু, চীনের উপহারের টিকা আসছে 12ই মে। প্রকাশ হলো খালেদার আসল জন্মদিন, বললেন ওবায়দুল কাদের, নীরব বিএনপি নেতারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।